সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আজ এই সকালে নিশ্চয় তোমরা বাসা বাড়িতে সবাইকে নিয়েই ভালো আছো। তো আমরা জানি যে আমাদের দেশের যে করোনা পরিস্থিতি কিছু কিছু এলাকায় একটু খারাপের দিকে যাচ্ছে। তো আমরা সেই বিষয়টি একটু সতর্ক হব, নিজে সতর্ক থাকব এবং অপরকে আমরা এই বিষয়ে সচেতন করার চেষ্টা করব। আমরা জানি যে সরকারি যে নির্দেশনাগুলো আছে সেইগুলো আমরা যাতে একটু সবাই মেনে চলার চেষ্টা করে, মাস্ক পরে, হাত ধোয়ার ব্যবস্থা করে, সামাজিক দূরত্ব বজায় রাখে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু সবাইকে বলবো। কেননা আমরা যদি একটু সচেতন হই তাহলে দেখা যাচ্ছে আমরা এই মহামারী থেকে আমরা একটু রক্ষা পেতে পারি। কেননা যেহেতু আমাদের ট্রিটমেন্টের জন্য প্রয়োজনীয় যে উপকরণগুলো আমাদের প্রয়োজন সেটা এখন অবশ্য আমাদের সাধ্যের মধ্যে নাই। সেজন্য আমাদের একটি কাজ যে আমরা এর থেকে বাঁচার জন্য আমাদের যে তিনটি কাজ, একটা হলো যে মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এই বিষয়টি আমরা এখন কঠোরভাবে মেনে চলার চেষ্টা করতে হবে। তো তারপরে আমাদের শিক্ষা কার্যক্রমকে আমাদের চালিয়ে নিতে হবে। সে আলোকে আমরা আজ তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ, আমি গত ক্লাসে এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম এবং এই গাণিতিক সমস্যা সমাধানের জন্য যে সমীকরণগুলো আমাদের প্রয়োজন সেগুলো সম্পর্কে তোমাদের পরিচিত করেছিলাম। তো আমরা আজও এই অধ্যায়ের কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের কিছু সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। তো সেই সৃজনশীল সমস্যা সমাধানের জন্য আমরা কিছু গাণিতিক সমীকরণ এখানে লিখেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডে। এই সমীকরণগুলো আগে একটু পরিচিত হয়ে নিয়ে আমরা এই সমস্যা কিছু সৃজনশীল সমাধান করার চেষ্টা করব। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে এই যে একটা জি ড্যাশ বাই জি আর স্কয়ার বাই আর প্লাস এক্স তার হোল স্কয়ার, তাই না? আর এটা হলো মুক্তি বেগ √2gr, এটাকে আমরা এইভাবে লিখতে পারি কত 2gm বাই আর, এটাও আমরা লিখতে পারি। তারপরে আমরা লিখতে পারি, দেখো এটা হচ্ছে উপগ্রহের আবর্তন বেগ v = gm বাই আর প্লাস h, এটাকে এইভাবে লেখা যায়। আচ্ছা, তারপরে দেখো এটা হচ্ছে আবর্তন কালের সূত্র v = 2π/t × r প্লাস h, এটা লেখা যায়। আর এই একটা দেখো, এটা হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে, আমি যদি এটা বলি, এটা পৃথিবীর ব্যাসার্ধ r, এই ভূপৃষ্ঠ থেকে একটা উপগ্রহ কত উচ্চতায় আসছে সেটা হলো h। ভূপৃষ্ঠ থেকে একটা উপগ্রহ কত উচ্চতায় আসছে সেটা হলো h, সেই সূত্র হচ্ছে এটা। আর এটা হচ্ছে আবর্তন কাল। এখন সেটা যদি ভূস্থির উপগ্রহ হয় তাহলে নিশ্চয়ই জানো যে আবর্তন কাল হবে 24 ঘন্টা। সেটা যদি চাঁদ হয় তা সাধারণত প্রায় হবে 30 দিন। আর এই হচ্ছে কি পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকে সমাধানের জন্য যে সৃজনশীলগুলো আমরা করব তার কিছু গাণিতিক সমীকরণ আমরা পরিচিত হয়ে নিলাম। এখন আমি একটু সৃজনশীল দেই, তো তোমরা সেগুলো খাতায় লেখার চেষ্টা করো। আমি যেগুলো বলবো সেগুলো তোমার একটু লেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। আমি এখানে সমাধান তোমাদের করে দেব। তো আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে জয়েন করেছে কে দেখি। গুড মর্নিং, প্রিয়ন্তী জয়েন করেছে, তোমাকে স্বাগত জানাচ্ছি। আর তো দেখতে পাচ্ছি না আপাতত। তো যারা যুক্ত তাদেরকে অবশ্যই স্বাগত জানাচ্ছি। তো তোমরা একটু খেয়াল করো, আমরা যে যে এখন সৃজনশীল সমাধানের কথা বলছি, তো সেটা তোমরা একটু লিখে নাও। আমি তোমাদের বলে দিই, খাতায় একটু লেখো 120 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ, 120 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ। দেখো 120 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ, 120 কেজি
ভরে একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করা হলো, ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করা হলো এবং এটি 3.6 গুণ 10 টু দি পাওয়ার 3.6 গুণ 10 টু 9 জুল গতিশক্তি প্রাপ্ত হলো। এই যে গতিশক্তি ই কে, একটা উপগ্রহের ভর হচ্ছে এটা, তাই না, তাকে নিক্ষেপ করা হলো, সেই এত গতিশক্তি প্রাপ্ত হলো, গতিশক্তি প্রাপ্ত হলো। ঠিক আছে? এরপর বলছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে, পৃথিবীর ভর তো নিশ্চয় আমরা জানি, পৃথিবীর ভর m ইকুয়াল টু কত 6 গুণ 10 টু দি পাওয়ার 24 কেজি, আর ব্যাসার্ধ r ইকুয়াল টু 6.4 গুণ 10 টু দি পাওয়ার 6 মিটার, এটা হচ্ছে ব্যাসার্ধ। এই দেওয়া আছে, আর g দেওয়া আছে বড় হাতের g, বড় তো g দেওয়া আছে 6.673 গুণ 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এগুলো সব আমাদের দেওয়া আছে। এই এখন আমাদের যেটা বের করতে হবে, সেটা লেখো। সেটা হলো ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা কত হবে, ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা কত হবে সেটা আমাদের বের করতে হবে একটা। আরেকটা হলো ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, এটা আমরা বের করব। আরেকটা হলো খ, উদ্দীপকে উল্লেখিত গতিশক্তি দ্বারা, উদ্দীপকে উল্লেখিত গতিশক্তি দ্বারা কৃত্রিম উপগ্রহটিকে মহাশূন্যে চলে যেতে পারবে কিনা, মহাশূন্যে চলে যেতে পারবে কিনা ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত গতিশক্তি দ্বারা কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে চলে যেতে পারবে কিনা সেটা আমাদের ব্যাখ্যা করতে বলেছে। সে মহাশূন্যে চলে যাবে কিনা এটা আমরা ব্যাখ্যা করব। এখন প্রথমে দেখো দেওয়া আছে কি, সেই কৃত্রিম উপগ্রহে আমাদের ভর দেওয়া আছে, তার গতিশক্তি দেওয়া আছে। তাহলে আমরা জানি E কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তো গতিশক্তি দেওয়া আছে দেখো কত 3.6 গুণ 10 টু দি পাওয়ার 19 ইকুয়াল টু হাফ, এম এর মান দেওয়া আছে 120, এখান থেকে ভি স্কয়ার, এখান থেকে আমরা ভির মানটা বের করব। এখান থেকে আমরা উপগ্রহের বেগ কত হবে সেটা আমরা বের করব। তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার এর মানটা পেয়ে যাব। বসালে যেটা হবে সেটা হলো উপগ্রহের বেগ, বেগটা হবে যেটা সেটা আমি বলি 7.74, এটা বেগ হবে 7.74 গুণ 10 টু দি পাওয়ার 3 মিটার পার সেকেন্ড। এটা সেই উপগ্রহের আবর্তন বেগ, এটা হলো উপগ্রহের আবর্তন বেগ। এখন আমাদের যে প্রশ্নটা সেটা হলো কি, যে ভূপৃষ্ঠ থেকে ওই কৃত্রিম উপগ্রহের উচ্চতা কত সেটা আমাদের বের করতে হবে। ওই উপগ্রহের উচ্চতা কত হবে সেটা আমরা বের করব। তো ভূপৃষ্ঠ থেকে ওই উপগ্রহের উচ্চতা যদি h হয়, তো আমরা নিশ্চয় জানি v ইকুয়াল টু রুট ওভার কত gm বাই r প্লাস h। এখান থেকে আমরা যদি বর্গ করে ফেলি তাহলে দেখো কিন্তু আমরা কার মানটা পেয়ে যাব। এখান থেকে আমরা যদি v স্কয়ার ইকুয়াল টু কত হবে gm বাই কত r প্লাস h, তাহলে এখান থেকে আমরা কিন্তু h এর মানটা বের করতে পারবো। এখান থেকে আমরা h এর মানটা বের করতে পারবো। তো দেখো তাহলে কি হয়, এখানে হবে r প্লাস h ইকুয়াল টু gm বাই v স্কয়ার, সরি gm বাই কত, gm বাই হচ্ছে হ্যাঁ v স্কয়ার। তাহলে h ইকুয়াল টু কত হবে gm বাই v স্কয়ার মাইনাস r। তো দেখো সব কিন্তু আমাদের দেওয়া আছে, দেখো g এর মান দেওয়া আছে, m এর মান দেওয়া আছে, gm এর মান এটা, v এর মান তো আগে বের করলাম ওই যে 7 পয়েন্ট কত, আর r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তো এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমরা h এর মান পেয়ে যাব। তো বসাও ওখানে, বসালে h এর মান যেটা হবে সেটা বলি, h এর মান হবে 2.7 গুণ 10 টু দি পাওয়ার 2.7 গুণ 10 টু দি পাওয়ার 5 এত মিটার। তাহলে আমরা ভূপৃষ্ঠ থেকে ওই উপগ্রহের উচ্চতা কত হবে আমরা সেটা বের করে ফেললাম। ভূপৃষ্ঠ থেকে ওই উপগ্রহ কত উচ্চতায় আছে সেটা আমরা
এখন বের করে ফেললাম। ঠিক আছে, তো আমাদের এরপরে যেটা আসছে সেটা হচ্ছে খ। পরে আমাদের কি বলেছে দেখো, পরের যেটা আমরা বলেছি সেটা হচ্ছে কি, যে এটা মহাশূন্যে চলে যেতে পারবে কিনা, মহাশূন্যে চলে যেতে পারবে কিনা সেটা আমাদের বের করতে বলেছে। তো ওই উপগ্রহের ভর তো বলেছে 120 কেজি, তাই না? ওই উপগ্রহের ভর হচ্ছে 120 কেজি। তো কখন মহাশূন্যে চলে যাবে সেটা তো আমরা নিশ্চয় জানি, যে কোনো বস্তুর বেগ যদি মুক্তিবেগের সমান হয়, মুক্তিবেগের সমান অথবা মুক্তিবেগের চেয়ে বেশি হয়, মুক্তিবেগের সমান অথবা মুক্তিবেগ চেয়ে যদি বেশি হয়, তাহলে ওই বস্তু পৃথিবী ছেড়ে চলে যাবে। তো এখন আমরা জানি এই মুক্তিবেগের যদি তার গতিশক্তি কত হবে, তাহলে উপগ্রহের গতিশক্তি যদি ইকে ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কয়ার। উপগ্রহের প্রয়োজনীয় গতিশক্তি দেখো, উপগ্রহের প্রয়োজনীয় গতিশক্তি, উপগ্রহের প্রয়োজনীয় গতিশক্তি দেখো ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তাহলে আমরা হাফ এম এর মান হচ্ছে 20 কেজি, আর ভি মান তো আমরা জানি মুক্তিবেগের মান হচ্ছে 11.2 গুণ 10⁻³ মিটারে চলে আসলাম, তারপরে স্কয়ার। আমরা এটা কিলোমিটারকে মিটার বানালাম, তাই না? এখানে যদি বসাই তাহলে উপগ্রহের প্রয়োজনীয় গতিশক্তি আমরা কিন্তু পেয়ে যাব। সেই গতিশক্তি কত দেখো, এখানে আমরা যদি বসাই তাহলে যে গতিশক্তি সেই মানটা আমি বলি, সেই গতিশক্তি হচ্ছে 7.52 গুণ 10⁻⁹ হচ্ছে 9 এত জুল। তাহলে ওই উপগ্রহটা ভূপৃষ্ঠ থেকে মহাশূন্যে যেতে গেলে তার এই গতিশক্তি প্রয়োজন। তার কত গতিশক্তি প্রয়োজন? 7.52 গুণ 10⁹ জুল এত গতিশক্তি প্রয়োজন। কিন্তু আমরা জানি ওই যে বস্তুটা দিয়েছে, যে তখন তার গতিশক্তি কত সেটা বলে দিয়েছে। গতিশক্তি কত বলেছিল? গতিশক্তি ছিল হচ্ছে 3.6 গুণ 10⁻⁹ কত জানো? 10⁹9 জুল। দেখো অনেক কম। এটা সেই বস্তুর গতিশক্তি, এটা হলো বস্তুর গতিশক্তি বা সেই উপগ্রহটার গতিশক্তি। এখন তাকে যদি মহাশূন্যে বিলীন হতে হয় তখন তার এই গতিশক্তি প্রয়োজন। মহাশূন্যে বিলীন হতে গেলে তার এই গতিশক্তি প্রয়োজন, কিন্তু তার গতিশক্তি আসছে কত? 3.6 গুণ 10⁻9, কিন্তু লাগবে কিন্তু আমাদের এত। সুতরাং আমরা বলতে পারি কি, যে ওই উপগ্রহটি মহাশূন্যে বিলীন হবে না, তাই না? তাই মহাশূন্য থেকে তার চলে যেতে গেলে লাগবে হচ্ছে এই গতিশক্তি, কিন্তু ওই উপগ্রহটার গতিশক্তি হচ্ছে 3.6 গুণ 10⁻19 জুল। সুতরাং এর থেকে এটা অনেক বেশি। সুতরাং ওই উপগ্রহটি মহাশূন্যে বিলীন হবে না। হ্যাঁ ঠিক আছে, তাই বলছো, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, যে ওই উপগ্রহটি মহাশূন্যে বিলীন হয়ে যাবে না, কারণ যেতে গেলে যে গতিশক্তি প্রয়োজন সেটা তার নাই। সুতরাং আমরা বলতে পারি উপগ্রহটি মহাশূন্যে বিলীন হবে না। নিশ্চয়ই বোঝা গেছে? তো আমরা আরেকটা সমাধান করার চেষ্টা করি। দেখো আমি আরেকটা বলছি, তোমরা লিখে নাও। আমি আরেকটা বলি, লেখো পৃথিবীর পৃষ্ঠ হতে 600 কিলোমিটার উচ্চতায়, পৃথিবীর পৃষ্ঠ হতে কি বলেছে? পৃথিবীর পৃষ্ঠ হতে 600 কিলোমিটার উচ্চতায়, আমরা যদি পৃথিবী বলি, এটা ব্যাসার্ধ হচ্ছে আর, পৃথিবীর পৃষ্ঠ হতে মানে এই জায়গা থেকে এটুকু, মানে নিশ্চয়ই সেটা 600 কিলোমিটার। আমরা এটাকে মিটারও বানাতে পারি, 600 গুণ 1000 এত মিটার। তাহলে পৃথিবীর পৃষ্ঠ হতে 600 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ, একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। পৃথিবীর পৃষ্ঠ হতে 600 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। পৃথিবীর ব্যাসার্ধ মানে কি? আর 6400 কিলোমিটার দেওয়া আছে। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, আর পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ মানে জির মান দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা দেওয়া আছে।
এই হচ্ছে উদ্দীপক, এটা হলো উদ্দীপক। আচ্ছা, এখন আমাদের যেটা বের করতে হবে, 1 নম্বর লেখো, এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হলো উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান বের করো। উদ্দীপকের উচ্চতায়, যে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার, এত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান বের করো। ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, দেখো 9.8, এখানে দেওয়া আছে 9.8, বলছে এত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত বের করো। একটা, এটা হচ্ছে ক, উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান বের করো। আচ্ছা, খ কি বলেছে শোনো, বা ঘ আর কি, উদ্দীপকের উপগ্রহটি ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব কিনা। উদ্দীপকের উপগ্রহটিকে ভূস্থির উপগ্রহে রূপান্তর করা সম্ভব কিনা সেটা আমাদের ব্যাখ্যা করতে বলেছে, যে আমরা ব্যাখ্যা মানে ভূস্থির উপগ্রহে রূপান্তর করতে পারবো কিনা। এই উপগ্রহটাকে আমরা ভূস্থির উপগ্রহে রূপান্তর করতে পারবো কিনা সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো আমরা করে শুরু করি। প্রথমে হচ্ছে কি, যে বলেছে যে ভূপৃষ্ঠ হতে এত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বের করো। তো সেটা সূত্র তো আমরা জানি, এখানে যে অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ হয়, তো সূত্র হচ্ছে এই যে 1 নম্বর, জি ড্যাশ বাই জি ইকুয়াল টু আর বাই আর স্কয়ার বাই আর প্লাস এস এর হোল স্কয়ার। তাহলে আমরা সূত্র লিখি। আমরা জানি ভূপৃষ্ঠ হতে কত কিলোমিটার, 600 কিলোমিটার উচ্চতায়, আমরা জানি ভূপৃষ্ঠ হতে কত, 600 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ হলে, 600 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ হলে, তাহলে আমরা এই সূত্র লিখব, জি ড্যাশ বাই জি ইকুয়াল টু আর স্কয়ার বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ার। বসাই দাও। আমরা যদি এটা বসাই, আমি মুছে দিলাম, তাহলে কি হবে দেখো সূত্রটা। তাহলে আমরা কি বলতে পারি, একবারে করি, জি ড্যাশ বাই জি ইকুয়াল টু আর বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ার, তাই না। তাহলে এখানে জি ড্যাশ ইকুয়াল টু কত হবে, আর বাই আর প্লাস এইচ তার হোল স্কয়ার ইনটু জি, তাই না। দেখো সব মান কিন্তু আমাদের জানা, এই আর এর মান আমরা জানি, এইচ এর মান জানি 600 কিলোমিটার, মিটার বানাবো, আর জি এর মান তো 9.8 দেওয়া আছে। এই মানগুলো যদি আমরা বসাই, 6400 গুণ 1000 বা 6.4 গুণ 10 টু কত 6 বাই কত 6.4 গুণ 10 টু 6 প্লাস এইচ এর মান হচ্ছে 600 গুণ 1000, এই তার হোল স্কয়ার ইনটু জি এর মান হচ্ছে 9.8। তাহলে এখানে বসালে আমরা ওই যে ভূপৃষ্ঠ হতে 600 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত হবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখো আমরা পেয়ে যাব, বসাও। বসালে কত হবে, আমরা যদি পেয়ে যাই, বসালে হবে 8.192 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা কি বলতে পারি, ভূপৃষ্ঠ হতে এত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হবে, এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হবে এত। এরপর আমরা যেটা করব এখন, যে সেটা হলো কি, যে এটা ভূস্থির উপগ্রহ হবে কিনা বা এটা করা যাবে কিনা সেটা আমরা বের করব। তো প্রথমে আমরা আগে দেখে নেই যে এই উপগ্রহটা ভূস্থির কিনা। প্রথমে আমরা দেখে নেব যে এই উপগ্রহটা ভূস্থির কিনা। তো নিশ্চয়ই আমরা জানি ভূস্থির উপগ্রহ হতে হলে তার আবর্তন কাল কত হতে হবে, 24 ঘন্টা, ঠিক না। এই উপগ্রহটা যদি ভূস্থির উপগ্রহে হতে হয়, তার আবর্তন কাল হতে হবে 24 ঘন্টা। তো আমরা বের করে দেখি কত হয়। সূত্র লেখো, আবর্তন কাল টি ইকুয়াল টু, তোমরা এটা নিশ্চয় জানো, আমি লিখেছি, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব বাই জিএম। আবার জিএম এর পরিবর্তে লেখা যায় জি আর স্কয়ার, তাহলে আর প্লাস এইচ তার হোল কিউব বাই হচ্ছে জি আর স্কয়ার। এই এখন এই মানগুলো যে আমরা বসাই, এই মানগুলো বসালে আমরা টির মানটা পেয়ে যাব। সেই টির মানটা কত হয় দেখো, আমরা যদি বসাই, টির মান হচ্ছে 5808.09 এত সেকেন্ড। এখন এটা ঘন্টায় আনলে কত হবে, ঘন্টায় আনলে হবে 1.62 আওয়ার, 12 ঘন্টা। দেখো তাহলে ওই উপগ্রহের আবর্তন কাল আমরা পেলাম, দেখো কত,
আমরা ওই উপগ্রহটির আবর্তন কাল পেলাম টি ইকুয়াল টু কত 1.62 ঘন্টা। তো যদি এটা ভূস্থির উপগ্রহ হতে হয় তাহলে নিশ্চয়ই কত লাগবে? ভূস্থির উপগ্রহ হতে হলে লাগবে তো 24 ঘন্টা, কিন্তু এখানে হয়েছে কত দেখো 1.62 ঘন্টা আওয়ার। সুতরাং এটা নিশ্চয়ই ভূস্থির উপগ্রহ না। তাহলে আমরা বলতে পারি এই উপগ্রহটা ভূস্থির উপগ্রহ নয়, তাই না? এটা আমরা মোটামুটি নিশ্চিত হলাম। এখন আমাদের কি বলছে যে এই উপগ্রহটাকে আমরা যদি ভূস্থির উপগ্রহ করতে হয়, এই উপগ্রহটাকে আমরা যদি ভূস্থির উপগ্রহে পরিণত করতে হয় তাহলে আমাদেরকে কি ব্যবস্থা নিতে হবে? তাহলে উচ্চতা আমরা পরিবর্তন ঘটাতে হবে, উচ্চতার পরিবর্তন ঘটাতে হবে। তাহলে আবর্তনকাল কত বসাবো আমরা? 24 ঘন্টা। আমরা ভূস্থির উপগ্রহ হতে হলে তো আবর্তনকাল 24 ঘন্টা হতে হবে। তাহলে আমাদের যে সূত্র আমরা একটা জানি সেটা দেখো, যে এবার হচ্ছে ঘ নাম্বার, যে ভূস্থির উপগ্রহ হতে হলে তার উচ্চতার আর তারতম্য ঘটাতে হবে। সেটা হলো এই যে আমরা এই সমীকরণটা, এই যে সমীকরণ এইচ ইকুয়াল টু হবে gmt স্কয়ার বাই 4 স্কয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস r। তো আমরা এই টির জায়গায় বসাবো 24 ঘন্টা, অর্থাৎ 24 গুণ 3600। আমরা এই টির জায়গায় বসাবো 24 ঘন্টা, অর্থাৎ 24 গুণ 3600। এম এর মান আমি জানি, জি এর মান জানি, আর এর মান জানি। এই মানগুলো আমি যদি এখানে বসাই তাহলে ভূপৃষ্ঠ হতে ওই উপগ্রহটাকে কত উচ্চতা নিয়ে যেতে হবে সেটা আমরা পেয়ে যাব। সেখানে নিয়ে গেলে ওই উপগ্রহটা ভূস্থির উপগ্রহে পরিণত হবে। তো আমরা বসাই এই মানগুলো, যদি বসানো একবার বসালে এই মান যেটা হবে সেটা আমরা বলি, লেখো 3.5 গুণ 10 টু দি পাওয়ার 59, 3.59 গুণ 10 টু দি পাওয়ার 7 এত মিটার। তাহলে আমরা যদি এই উচ্চতায় নিয়ে যাই, ওই কৃত্রিম উপগ্রহটাকে যদি আমরা এই উচ্চতায় নিয়ে যাই তাহলে সে ভূস্থির উপগ্রহে পরিণত হবে। ওই উপগ্রহটাকে আমরা যদি ওই উচ্চতায় নিয়ে যাই তাহলে সে কি হবে? ভূস্থির উপগ্রহে পরিণত হবে। ঠিক আছে? তো তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো, নিশ্চয়ই তোমরা বুঝেছো। তো আমরা আরেকটা সমাধান করার চেষ্টা করি, তোমরা বাসায় করবে। আমি একটু দিয়ে দেই, আমরা একটু লিখে আমি বলছি তুমি লিখে নাও একটু বাড়ির কাজ। আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উপরে অবস্থিত। পৃথিবীর পৃষ্ঠ থেকে 50 কিলোমিটার উপরে অবস্থিত। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 6 গুণ 10 টু দি পাওয়ার 24 কেজি আর হচ্ছে 6400 কিলোমিটার। পৃথিবীর ভর হচ্ছে কত বললাম? 6 গুণ 10 টু দি পাওয়ার 24 কেজি আর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। এটা হচ্ছে মোট আমাদের উদ্দীপক। এখন আমাদের বের করতে হবে সেটা হচ্ছে কি, যে এই কৃত্রিম উপগ্রহটির পর্যায়কাল কত। এই কৃত্রিম উপগ্রহটির পর্যায়কাল কত, অর্থাৎ টির মানটা আমাদের বের করতে হবে। এটা গেল ক বা গ বলতে পারে। এবার ঘটা লেখো। ঘ হলো কিরূপ উচ্চতা পরিবর্তন করলে, উচ্চতার কিরূপ পরিবর্তন করলে এই বাদে অনেক করে জয়েন করেছো। হ্যাঁ 1%, ঠিকই আছে, অনেক করে জয়েন করেছে। তাহলে আমরা কি বললাম ভালো করে শোনো। ঘ কি বলছি, যে উচ্চতার কিরূপ পরিবর্তন ঘটালে উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। চাঁদের মতো বলছে যে উচ্চতার কতটুকু পরিবর্তন ঘটালে ওই উপগ্রহটি
চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। ভালো করে শোনো, ওই উপগ্রহটিকে উচ্চতার কত পরিবর্তন ঘটে, অর্থাৎ এইচ কত হলে সেটি কি হবে, চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে, চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে। তো চাঁদের আবর্তনকাল তো আমরা জানি সাধারণত প্রায় কত, 30 দিন। তাহলে এখানে 30 জায়গায় লিখতে হবে আমাদের 30 গুণ কত, 3600, এটা মনে রাখতে হবে। ওখানে এই মানটা আমরা বের করবো, তাই তো? নিশ্চয় বুঝতে পারছো? তাহলে এখানে আবর্তন কাল হবে চাঁদের ক্ষেত্রে, তাহলে আবর্তন কাল হবে 30 দিন বা প্রায় 30 দিন। 30 গুণ 3600 এটা আমরা বের করব। সেখান থেকে আমরা এই মানটা বের করতে পারবো, তাই না? তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, যে সৃজনশীলের উপর কথা বললাম, এই ধরনের সৃজনশীল তোমাদেরকে করতে হবে, বাসায় একটু প্র্যাকটিস করবে। পাশাপাশি আমরা আগামী ক্লাসেও আরো কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করবো এই অধ্যায়ে। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরো কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করব, এই আশাবাদ ব্যক্ত করে তোমার নিশ্চয়ই আমি আবারও বলি যে আমাদের যশোরের করোনা পরিস্থিতি কিন্তু একটু খারাপের দিকে যাচ্ছে। সুতরাং আমরা সবাই একটু এই বিষয়ে সতর্ক থাকব। আমাদের নিশ্চয় জানে আমাদের পাশের সীমান্ত, সুতরাং সেখান থেকে আমাদের যে ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা, যেটা আমাদের দেশে অনেক জায়গায় আক্রান্ত হচ্ছে বিভিন্ন মানুষ। তো সুতরাং এই বিষয়ে আমরা একটু সচেতন থাকতে হবে। সরকারি নির্দেশনাগুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে। যার কারণে আমাদের প্রতিষ্ঠান বন্ধ, তোমরা বাইরে ঘোরাঘুরি করবে না। যারা বিশেষ করে বয়োজ্যেষ্ঠ তাদেরকে এই বিষয়ে খুবই সতর্ক করবে। অবশ্যই যেন তারা মাস্ক পরে থাকে বাসায়। বিশেষ করে গ্রাম অঞ্চলেও এর আগে ধারণা ছিল যে গ্রামের মানুষের করোনা হয় না, তো এরকম ধারণাটা ভুল, এই বিষয়টা সঠিক নয়। হয়তো তাদের প্রতিরোধ ক্ষমতা একটু বেশি, কিন্তু হয় না কথা বলা যাবে না। তো যেখানে আমাদের প্রতিবেশী দেশ দেখো, আমরা দেখছি যে প্রতিদিন 3 লাখ 4 লাখ করে আক্রান্ত হয়েছে। সুতরাং এইভাবে বলা যাবে না। সুতরাং আমরা এই বিষয়ে একটু সচেতন থাকবো, সতর্ক থাকবো এবং সবাইকে এই বিষয়ে একটু বারবার বলবো। এই আহ্বান ব্যক্ত করে তোমরা সবাই এই অবস্থায় সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আগামী ক্লাসে অবশ্যই সবাই যুক্ত হবে এবং এই অধ্যায়ে আমরা আরো কিছু সৃজনশীল করব। এই আহ্বান ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।